আসসালামু আলাইকুম। রিটেন জব সলিউশনের একদম স্পেশাল একটা ক্লাস আজকের ক্লাসটা হলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান। 31 তারিখে পরীক্ষাটা হয়েছিল। প্রশ্নের পূর্ণমান ছিল 70 মার্ক। সলিউশন করার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র 90 মিনিট। রিটেন সলিউশনের এই ক্লাসটা এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ক্লাসটা, যাতে আপনার কারণে অন্য আরেকজন দেখতে পারে এবং শিখতে পারে। চলুন সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে 5 মার্কের ছিল 5টা সন্ধি বিচ্ছেদ। প্রথম সন্ধি বিচ্ছেদ হলো শুদ্ধোদন। শুদ্ধোদন এটা সন্ধি বিচ্ছেদ হলো শুদ্ধ যোগ ওধন, শুদ্ধোদন। এরপরেরটা হলো উদ্বন্ধন, উদ যোগ বন্ধন, উদ্বন্ধন। পুনরাবৃত্তি, পুন বিসর্গ যোগ আবৃত্তি, পুনরাবৃত্তি। দুষ্পাচ্য, দু বিসর্গ যোগ পাচ্য, দুষ্পাচ্য। ভূর্ধ, ভূ যোগ ঊর্ধ্ব, ঊর্ধ্ব লিখতে এখানে দীর্ঘ উকার হবে, হ্রস্ব উকার না, দীর্ঘ উকার। ভূ যোগ ঊর্ধ্ব, ভূর্ধ। সন্ধি বিচ্ছেদ ছিল 5টার মধ্যে 3টা সন্ধি বিচ্ছেদ আমার দেওয়া সাজেশন থেকে কমন ছিল। সেই 3টা হলো শুদ্ধবোধন, পুনরাবৃত্তি এবং দুষ্প্রাচ্য। এই 3টা কমন ছিল, বাকি উদ্বন্ধন এবং ভূর্ধ এই 2টা কমন ছিল না। এক কথায় প্রকাশ করুন, 5 মার্কের 5টা ছিল যার উপস্থিত বুদ্ধি আছে। এক কথায় প্রত্যুত পণ্যমতি। লিখিত ক্লাসগুলা ভালো করে আপনারা নোটিস করবেন এবং বানানগুলো ভালো করে দেখবেন। লিখিত পরীক্ষাতে শুধু সঠিক উত্তর দিলেই হয় না, এটা বানান ঠিকমতো লিখতে হয়, তাহলে পুরো নাম্বার পাওয়া যায়, নইলে নাম্বার পাওয়া যায় না। তো যার উপস্থিত বুদ্ধি আছে তাকে প্রত্যুত পণ্যমতি বলা হয়, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, অজ্ঞাত কুলশীল। যে নারী নিজে বর বরণ করে নেয় তাকে বলা হয় স্বয়ংবরা। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতমন্য। এক কথায় প্রকাশ 5টা ছিল। আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে 5টা প্রশ্নই কমন ছিল, হুবহু কমন ছিল। আপনারা যারা সরকারি চাকরির নিয়োগ প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে শর্ট একটা সাজেশন পড়ে ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের জন্য আমার তৈরি করা 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশন, যেটার PDF কপি আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দেব। আর আমার সাথে যোগাযোগ করতে হলে 01622901539 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, স্যার আমার অমুক মন্ত্রণালয়ের অমুক পদের পরীক্ষার জন্য সাজেশন প্রয়োজন। আমি সে অনুযায়ী আপনাকে চূড়ান্ত শর্ট সাজেশনের PDF কপি দিয়ে দিব। সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। আমার তৈরি করা এই সাজেশনগুলো বিগত বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে 70 থেকে 90%, কোনো পরীক্ষাতে 100% পর্যন্ত কমন ছিল আলহামদুলিল্লাহ, যেটার প্রুফ এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অর্থসহ বাক্য গঠন করুন 5 মার্কের। গোয়ার গোবিন্দ, নির্বোধ অথচ হটকারী। রহমান সাহেবকে সহজ সরল মানুষ মনে হলেও গোয়ার গোবিন্দ নন, মানে নির্বোধ অথচ হটকারী নন। ঠিক আছে, হটকারী। এক খুরে মাথা মোড়ানো, মাথা মোড়ানো, এখানে মোড়ানো মানে বোঝায় মাথা কামানো, মাথার চুল ফেলে দেওয়া। এক খুর, খুর মানে ব্লেড দিয়ে যে মাথা মোড়ানো হয় বা মাথা কামানো হয় সেটাকে বোঝানো হয়েছে, মানে একটা ব্লেড বা একটা খুর দিয়ে মাথা মোড়ানো। এটার অর্থ হলো একই স্বভাবের। সমাজের দুর্নীতিবাজদের অবস্থা যেন এক খুরে মাথা মোড়ানোর মতো। তামার বিষ, এর অর্থ হলো অর্থের কুপ্রভাব। তামার বিষের কারণে অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরা জ্ঞান করে।
মন না মতি। মন না মতি এর অর্থ হলো অস্থির মানব মন। জীবনে ভালো কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে। মণিকাঞ্চন যোগ অর্থ হলো সোনায় সোহাগা। বর যেমন সুপুরুষ, কনে তেমনি সুন্দরী, একেবারে মণিকাঞ্চন যোগ। পাঁচটার মধ্যে আলহামদুলিল্লাহ চারটা এক কথায় প্রকাশ বা অর্থসহ বাক্য গঠন করুন। চারটা প্রশ্ন আলহামদুলিল্লাহ এখান থেকে কমন ছিল। সংক্ষেপে উত্তর লিখতে হবে বা অনুচ্ছেদ যেটাকে আমরা বলি। 6 দফা আন্দোলন, মার্ক ছিল 5 মার্ক। 6 দফা আন্দোলন এটা পরবর্তী যে কোনো লিখিত পরীক্ষার অনুচ্ছেদে মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। পূর্ব বাংলার মুক্তির সনদ 6 দফা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত ভারত পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা ও সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকার সম্মিলিত 6 দফা ভিত্তিক এক কর্মসূচি ঘোষণা করেন, যা বাঙালির মুক্তির সনদ অথবা মেঘনা কার্টা অথবা 6 দফা নামে পরিচিত। 3টা নাম, বাঙালি মুক্তির সনদ অথবা এটাকে মেঘনা কার্টাও বলা হয় অথবা 6 দফা নামে এটা পরিচিত। তাহলে 18 থেকে 20 মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে 6 দফা গৃহীত হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান 23 মার্চ 1966 সালে আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করে। জাতির জনক একে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলে অভিহিত করেন। 6 দফার দাবি সমূহ, 6 দফার 6টা দাবি, এই 6টা দাবি আপনি ঠোঁটস্থ মুখস্থ করে নিতে হবে। লিখিত পরীক্ষা এবং যেই কোনো চাকরির ভাইবা পরীক্ষাতে আপনাকে এই দফার যে কোনো একটা দফা জিজ্ঞেস করতে পারে যে 6 দফার 4 নম্বর দফা কি ছিল বলুন, এরকম করে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। এটা হলো 6 দফার প্রথম দফা। দ্বিতীয় দফা হলো ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু 2টি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনের অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে। 3 নম্বর দফা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য 2টি পৃথক অথচ সহজে বিনিয়োগযোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক ও 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে। 4 নম্বর দফাটা ছিল 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়করের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা 2 অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয় অঞ্চলের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে। 5 নম্বর দফাটা ছিল 2 অংশের মধ্যে দেশীয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না, যেটাকে ভ্যাট ট্যাক্স বলা হয়, এবং রাজ্যগুলো যাতে যেই কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে। 6 নম্বর দফা ছিল প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা সামরিক রক্ষী বাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে। এই ছিল 6 দফার 6টা দফা। এই 6টা দফা যারা মুখস্থ করতে পারেননি ভিডিওটা আবার পেছন থেকে দেখবেন। এই 6 দফা মুখস্থ করা আপনার জন্য জরুরি যদি আপনি চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। 5 মার্কের আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, এটার ভয়েস চেঞ্জ হবে আই ওয়ান্ট টু রাইট
দ্য লেটার। দ্য শিপ ওয়াজ বার্নড, ভয়েস চেঞ্জ হবে সামওয়ান বার্নড দ্য শিপ, হি এনউইড মি, এটার ভয়েস চেঞ্জ হবে আই ওয়াজ এনউইড উইথ হিম। লেট নট ফুটবল বি প্লেইড এট নোন, ডো নট প্লে ফুটবল এট নন। হোম হ্যাজ হি বিটেন, এটা হবে হু হ্যাজ বিন বিটেন বাই হিম, ভয়েস চেঞ্জ। আলহামদুলিল্লাহ ভয়েস চেঞ্জগুলো আমার তৈরি করা সাজেশন থেকে কমন ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। মার্ক ছিল 5। পিপল লাভ ব্রেভ, শূন্যস্থানে বসবে লাভ দ্য ব্রেভ, পিপল লাভ দ্য ব্রেভ। দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল, টেবিলের উপরে কিছু আপেল ছিল, এখানে কি হবে এ ফিউ, দেয়ার আর এ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল। হি ইজ অ্যান এমএ, এমএ কি মাস্টার্স অফ আর্টস, এটা একটা ডিগ্রি, ডিগ্রির পূর্বে সবসময় এন বসবে, তাহলে হি ইজ অ্যান এমএ। এখানে যে কোনো ডিগ্রি থাকতে পারে, এমএ থাকতে পারে, বিবিএস থাকতে পারে, বিএসএস থাকতে পারে, এফসিপিএস থাকতে পারে, যে কোনো ডিগ্রি, পড়াশোনার যে কোনো ডিগ্রি থাকলে আগে কি বসবে, এখানে এন বসবে। হি ইজ অ্যান এমএ। হি জয়েন্ট দ্য আর্মি, দ্য প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানো কি করছে, বাজাচ্ছে বা বাজাইতেছে, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আর্টিকেল দিয়ে 5টা শূন্যস্থান, এবং 5টা শূন্যস্থানে আমার তৈরি করা আলহামদুলিল্লাহ সাজেশন থেকে কমন ছিল। হুবহু এই প্রশ্নগুলো একেবারে হুবহু কমন ছিল 5টাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ যারা এরকম কমন উপযোগী সাজেশন চাচ্ছেন, ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন অল্প সময়, তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কোন মন্ত্রণালয়ের কোন পদের পরীক্ষা আছে আমাকে জানাবেন, প্রয়োজনে অ্যাডমিট কার্ড দেবেন, আমি অ্যাডমিট কার্ড দেখে আপনাকে কোন সাজেশনটা পড়তে হবে সেই অনুযায়ী আমি আপনাকে সাজেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। এরপরে হলো 5 মার্কের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ এগেইনস্ট অল করাপশন, ইউ আর ইন টাইম বা ইউ আর টু টাইম, দুইটাই সঠিক, ইউ আর ইন টাইম, ইউ আর টু টাইম। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, এখানে ভি হবে, এটা ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দেম, আমটি তাদের মাঝে ভাগ করে দাও। হি স্যাট বিসাইড মি, হি স্যাট বিসাইড মি। দে এন্টার্ড, এখানে দ্য রুম হবে, এখানে শূন্যস্থানে কিচ্ছু বসবে না, প্রিপোজিশন হবে না। তার মানে এখানে যে প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, এই 5টাও আলহামদুলিল্লাহ হুবহু কমন ছিল। নেক্সট প্রশ্ন হলো রাইট শর্ট নোট অন ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন সম্পর্কে 5 মার্কের একটা শর্ট নোট লিখতে হবে। এটা আপনারা গুগলে গিয়ে ইউনাইটেড নেশন লিখে বা ইউনাইটেড নেশন প্যারাগ্রাফ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ম্যাথের প্রশ্ন ছিল 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। কয় বছর আগে? 10 বছর আগে। কার কার ছিল? পিতার আর পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3:2। আগে ছিল 5:2 আর 10 বছর পরে হবে দুজনের 3:2। এখন আমাদেরকে প্রশ্নে বের করতে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। 10 বছর আগেরটা দেওয়া আছে আর 10 বছর পরে কত হবে সেটা দেওয়া আছে। বর্তমান বয়স দুজনের নির্ণয় করতে হবে। সিম্পল, এই ম্যাথটা এখন শিখে রাখবেন। পরবর্তী যেই কোনো মন্ত্রণালয়ের যে কোনো পদে এমসিকিউ হোক আর রিটেনে হোক, এটা আসলে আপনি পারবেন, সংখ্যা চেঞ্জ করে দিলেও পারবেন। দেখেন কিভাবে করবেন। 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x। এই যে এখানে 5:2 মানে 5:2। এখানে 5 হলো প্রথমে যার নাম থাকবে সে, আর পরেরটা হলো দ্বিতীয়তে যার নাম থাকবে সে। তাহলে প্রথমে আছে পিতা, পিতার
5 বয়সটা আমরা এখানে x ধরে নিলাম 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x আবার 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এই যে এখানে 2 আছে 2x x ধরে নিলাম সবার ঠিক আছে বর্তমানে পিতার বয়স কত হবে এই যে 5x আছে এই 5x এর সাথে 10 যোগ করতে হবে বর্তমানে পিতার বয়স 5x + 10 বছর বর্তমানে পুত্রের বয়স এখানে 2x এর সাথে সেম 10 বছর যোগ করব আমরা কারণ 10 বছর পরে বলা হয়েছে প্রশ্নে এজন্য পরের 10 বছর এখানে আমরা যোগ করে নিলাম ব্যাস এতটুকু পর্যন্ত যারা বুঝছেন তারা পরেরটা দেখেন প্রশ্ন মতে প্রশ্নে কি বলছে দেখেন প্রশ্নে বলছে যে 5x + 10 এখানে +10টা হলো এই যে প্রশ্নে যে বলছে যে 10 বছর পরে তাদের বয়স হবে সেটা এই +10টা এখানে বাড়তি ঠিক আছে এই রাশিটা লিখে ফেলবেন এটার সাথে +10 যোগ করে দিবেন আবার এই রাশিটা হরে লিখবেন লিখে এটার সাথে আবার 10 যোগ করে দিবেন ইকুয়াল টু এই যে প্রশ্নের মধ্যে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:2 হবে বলছে এই যে 3:2 এখানে আমরা লিখে দিলাম 3:2 মানে হলো 3/2 ওকে এখন আমরা ওইখানে 10 আর 10 যোগ করে দিলাম 20 হয়ে গেল নিচের রাশিতেও দুইটা 10 ছিল দুটোটাই যোগ করে দিলাম 20 হয়ে গেল ব্যাস এখন আমাদেরকে যেটা করতে হবে আড়াআড়ি গুণ করতে হবে এই 2 দিয়ে উপরের রাশিকে গুণ করতে হবে পুরোটাকে আবার এই 3 দিয়ে নিচের রাশিটাকে পুরো গুণ করতে হবে তো 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দুগুণে 10 10x লিখলাম যোগের যোগ বসে যাবে আর 2 দুগুণে 4 মানে হলো এখানে 40 ব্যাস এখানে ইকুয়াল টু লিখবো এরপরে 3 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6x প্লাসের প্লাস এবং 3 দুগুণে 6 60 3 20 60 ওকে এখন আমরা x এর রাশিগুলা এক পাশে নিয়ে আসব আর শুধু সংখ্যাগুলা এক পাশে নিয়ে যাব x এর রাশি এখানে 10x আছে থাকবে সমান চিহ্নের ডান পাশে এখানে 6x আছে এটা যেহেতু এখানে প্লাস আকারে আছে এটা আমরা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে -6x এরপর ইকুয়াল টু এই 60 আছে 60 লিখে ফেলবো এটা +40 আছে তো এটা ডান পাশে নিয়ে যাব তাহলে এটা হয়ে যাবে কি -40 মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সমান চিহ্ন ডান পাশে বাম পাশে নিতে গেলে কি করতে হবে অবশ্যই চিহ্ন চেঞ্জ করতে হবে এখন আমরা 10x থেকে 6x এটা বিয়োগ করলে আর থাকে কত 10 থেকে 6 গেলে আর থাকে 4x আর 60 থেকে 40 গেলে আর থাকে 20 এখন দেখেন এখানে 4x = 20 হলো তাহলে 4টা যেহেতু x এর সাথে গুণ আকারে আছে আমরা এটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে যেতে পারি আর এটা যখন সমান চিহ্নের ডান পাশে নিব যখন গুণ আকারে থাকবে তখন এটা ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে এই 4টাকে এখানে যদি আমরা একটা দাগ দিয়ে নিচে 4 লিখি তাহলে 20/4 হবে এটা x = 20/4 তো 4 দিয়ে 20 কে যদি আমরা কাটি 4 5 20 তার মানে x এর মান কত হলো 5 x এর মান আমরা 5 পেলাম এখন আমরা কিন্তু দোনোজনের বর্তমান বয়সটা বের করে ফেলতে পারবো পিতার বর্তমান বয়স কত আমরা আগে ধরেছিলাম 5x + 10 মনে আছে আপনাদের 5x + 10 এখানে x এর মান কত পাইছি আমরা x এর মান 5 পাইছি তো 5টা আমরা কি করে দেব বসাই দেব x এর জায়গায় 5টা বসাই দিলে এখানে হবে 5 5 25 আর এখানে +10 25 আর 10 যোগ করলে 35 বছর এটা হলো পিতার বর্তমান বয়স আবার পুত্রের বর্তমান বয়সও সেম আমরা কি ধরেছিলাম সেখানে 2x + 10 এখানে x এর মান বসাই দিছি তাহলে 5 দুগুণে 10 আর +10 এখানে বসবে 10 আর 10 যোগ করলে হবে 20 ছেলের বর্তমান বয়স 20 বছর আর বাবার বর্তমান বয়স হলো 35 বছর আশা করি অঙ্কটা বুঝছেন যারা বুঝেন নাই ভিডিওটা আবার পেছন থেকে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন একবার না বুঝলে প্রয়োজনে 2 3 বার 4 বার 5 বার দেখেন একদম ঠোঁটাস্থ মুখস্থ হয়ে যাবে পরবর্তীতে সংখ্যা চেঞ্জ করে দিলেও আপনি আশা করি পারবেন উৎপাদকীয় বিশ্লেষণ থেকে একটা অঙ্ক ছিল 5 মার্কের যারা এটা প্রথমে সলিউশন করতে বসে গেছেন আশা করি তারা বাকি মার্ক তুলতে পারেন নাই বাকি মার্কের আনসারগুলো করতে পারেন নাই এই টাইপের অঙ্কগুলো যখন থাকবে একটু হিজিবিজি টাইপের এগুলা সবার শেষে ট্রাই করবেন হইলো না হইলে বাদ তারপরে এটার আমি সলিউশন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই টাইপের অঙ্কগুলো দেওয়া হয় পরীক্ষার্থীদের সময় নষ্ট করার জন্য দেখেন 2n⁴ - 90n³ +
31n² প্লাস 31n মাইনাস 21। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব দেখেন, প্রথমে রাশিটা পুরোটা লিখে ফেলবেন, লিখার পরে দেখেন 2n⁴ এটা লিখে ফেলবেন। এখন আমাদেরকে যেটা করতে হবে -19n³ -19n³ এটা আমরা ভাঙাইতে হবে, এমনভাবে ভাঙাইতে হবে যাতে ভাঙানোর পরেও থাকে -19ই থাকে, ঠিক আছে। দেখেন আমরা যদি -14 থেকে -14 কি করি, যোগ করি, তাহলে কি হয়, -19ই হয়। -14 -5 মানে 14 আর 5 যদি যোগ করেন, দুইটাই যদি মাইনাসের রাশি থাকে তাহলে যোগ করলে হয় কত, -19ই হয়, ঠিক আছে। এটা একটা ভাঙাইলাম আমরা, তারপরে প্লাসের প্লাস দিলাম। পরবর্তী সংখ্যা হলো 31n², এটাকেও কিন্তু ভাঙাইতে হবে। শর্ত হলো +31 মিলতে হবে রেজাল্ট। তাহলে এখানে দেখেন +35n² থেকে যদি -4n² বাদ দেওয়া হয় তাহলে কত থাকে, 35 থেকে 4 বিয়োগ করলে আর থাকে কত, 31n²। এটাও ভেঙে ফেললাম, তারপরে প্লাসের প্লাস, এরপরে আছে 31n। 31n এটাকেও আমরা ভাঙাইতে পারবো। দেখেন কিভাবে ভাঙানো যায়, 28n + 3n। এটা যদি 28-এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে 31 হয়, প্লাস, দুইটাই প্লাসের রাশি, প্লাস 31। এরপরে মাইনাসের মাইনাস 21 লিখে ফেললাম। আমাদের কিন্তু সবগুলো ভাঙানো শেষ। এরপরে আমাদের কাজ হলো কমন মানে কমন নিয়ে করা। কিভাবে দেখেন, 2n⁴ - 14n², এই দুইটা রাশি থেকে কি কমন যায়, প্রথমত 2 কমন যাবে দুইটা থেকে, দ্বিতীয়ত এখানে n⁴ আছে আর এখানে n³ আছে, তাহলে আমরা n³ কমন নিতে পারি। 2n³ কমন নিলাম, 2n³ এখান থেকে কমন গেলে আর থাকে কি, শুধু একটা n থাকে। এখানে n 4টা আছে, 4টা থেকে n 3টা এখানে কমন এসে গেছে, আর থাকে n একটা লিখে দিলাম। 2 তো আগে কমন নিয়ে নিছি। এরপরে কি আছে, মাইনাসের মাইনাস। এরপরে দেখেন এই 2 কতর মধ্যে, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 7। 7 দুগুণে 14, 7 লিখে ফেললাম। এখানের যে n³ আছে এটা আমরা আগে কমন নিয়ে নিছি, তার মানে এটা লিখতে হবে না। তাহলে এখানে কি হলো, 2n³ × n - 7, এটুক শেষ। এই প্রথম দুই রাশির কাজ শেষ। এরপরের কাজ হলো -5 লিখে ফেললাম। এরপরে এই দুইটা রাশি থেকে কি কমন যায়, এই সমস্ত অঙ্কগুলো আপনাদেরকে কেউ বুঝাবে না, আমি আপনাদেরকে কষ্ট করে বুঝাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। 5n³ + 35n², এই দুইটা থেকে শুধু 5n² আমরা কমন নিলাম। কমন নিলে 5, এখানে শুধু n থাকবে আগেরটার মতোই। আর এই যে প্লাসে মাইনাসে, এই যে প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। মাইনাসের পরে এখানে দেখেন 5, 35 দিয়ে 5 ভাগ করলে 5 × 7 = 35, 7 এখানে বসে যাবে। n² আগে এখানে কমন নেওয়া হয়েছে, তাই এখানে আর n² বসানো লাগবে না, n - 7। ওকে, এরপরে মাইনাসের মাইনাস, আবার এই দুইটা থেকে কমন নিতে হবে। কি কমন নেওয়া যায়, এখানে আছে 4n² + 28n, তাহলে এখানে আমরা 4n কমন নিতে পারি। স্কোয়ার লিখলে কিন্তু হবে না, কারণ আমাদের প্রত্যেকটা রাশিতে এই যে n - 7 এটা কমন রাখতে হবে, নইলে অঙ্ক মিলবে না। তাহলে আমরা এখানে 4n কমন নিলাম, নেওয়ার পরে কি হলো, 4n এখানে চলে গেল, আর এখানে শুধু n একটা আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 × 7 = কত, 28 হয়ে গেল। প্লাসের প্লাস, এখানে এই দুইটা থেকে শুধু 3n কমন যায়, 3 কমন যায়। 3 কমন গেলে 3 লিখব। এরপরে আছে প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেললাম। এরপরে আছে কি, 21 দিয়ে 3 দিয়ে 21কে ভাগ করলে 3 × 7 = 21 হয়ে গেল। এই যে রাশিটা, এই রাশিটার মধ্যে কয়টা n - 7 আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা থেকে একটা আমরা কমন নেব, কারণ প্রত্যেকটা রাশি সেম, n - 7 লিখে ফেললাম।
এরপরে এইটা ছাড়া কমনগুলা ছাড়া আর যেগুলো আনকমন আছে সবগুলো একাধারে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলবো। কি কি আছে, 2n³ আছে, লিখে ফেললাম, -5n² এটা লিখে ফেললাম, আর আছে -4n লিখলাম, +3 লিখে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানেও কিন্তু আমরা ভাঙাইতে হবে। 2n², এখানে দেখেন -5n², এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি, এমনভাবে এটাকে যোগ বিয়োগ করতে হবে যাতে করে রাশিটা -5 থাকে। -6 এর সাথে যদি +1 যোগ করা হয় তাহলে -5 হয়। -6 + 1 হবে কত, -5। এটা ভাঙানো শেষ। এরপরে মাইনাসের মাইনাস দিলাম, 4n, এটাকেও আমরা ভাঙাইতে হবে, শর্ত হলো -4 থাকতে হবে। তো -3 সাথে -3 এটা যোগ করলে কত হয়, -4, -3 -1 মানে n, কত হবে, -4n। এরপরে প্লাসের +3, এরপরে এই রাশিতে আমরা যেভাবে কমন আনকমন নিছি এভাবে করে এটা করতে হবে। n-7 এটা থাকবেই। তো এরপরে দেখেন 2n³ -6n², 6n², এই দুইটা থেকে কমন যায় 2n², তাহলে 2n² কমন নিলে আর থাকে n মাইনাস, আর হলো 3 দিয়ে 3 দুগুণে কত, 6 হয়। এটা লিখে ফেললাম। এরপরে ব্র্যাকেট দেব, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে করতে হবে, এই পুরো রাশিটা সেকেন্ড ব্র্যাকেটে করে নিতে হবে, প্লাসের প্লাস। এরপরে এই দুইটা থেকে একটা কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, n কমন নেওয়া যায়। n কমন নিলে আর এখানে একটা n থাকে, প্লাসে মাইনাসে মাইনাস থাকে, আর এখানে থাকে 3, মাইনাসের মাইনাস লিখে দিলাম। এই দুইটা থেকে -n +3, এই দুইটা থেকে 1 কমন নেওয়া যায়, -1 কমন নিলাম, নেওয়ার পরে আর এখানে থাকলো n, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস থাকে, আর 3 থাকে। এখানে দেখেন n-3, n-3, n-3 তিনটা আছে, তিনটা থেকে আমরা কি করব, পরের লাইনে একটা কমন রাখবো। কমন ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো, 2n² + n-1 লিখে ফেললাম। লিখার পরে আবার একই কাজ আবার করতে হবে। এখানে এই যে n আছে, +n, এটাকে আমরা করতে হবে। তো +2n থেকে -1, মানে +2 থেকে -1 বিয়োগ করলে কত হয়, +1, মানে 2 থেকে 1 গেলে আর থাকে কত, 1। সোজা কথা হলো এটা। এভাবে করে এটাও ভাঙাইতে হবে। এটা ভাঙানোর পরে দেখেন এরপরের লাইনে কি করতে হবে, এই যে n-7, n-3 এগুলা কিন্তু সেম থাকবে। আমরা কিন্তু এইটুকের কাজ করতেছি, এইটুকের কাজ এভাবে ভাঙাইলাম। ভাঙানোর পরে আবার সেম, এই দুইটা থেকে 2n কমন যাবে, আর n+1 এটা কমন থাকবে, মাইনাসের মাইনাস, এখান থেকে দুইটা থেকে একটা মানে 1 কমন নিলাম, 1 কমন নিলে আর থাকে কি n, আর মাইনাসে এই মাইনাস গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে +1, এখানে আবার n+1 থাকে, n+1, এই দুইটা থেকে আবার কি করব, আমরা একটা কমন নিয়ে নেব, আর বাকি থাকবে কত, 2n-1। এরপরে কিন্তু আর ভাঙানো যায় না, তাহলে এটা হবে উত্তর। উত্তরটা কি তাহলে, n-7 ইন্টু n-3 ইন্টু n+1 ইন্টু 2n-1। যারা বোঝেন নাই তারা এই অঙ্কটা ভিডিওটা একটু পেছনে নেন, পেছনে নিয়ে প্রথম থেকে আবার দেখেন, একদম ইজি। আপনি এই অঙ্কগুলা সলভ করবেন। বুদ্ধিমানা কাজ হলো এই অঙ্কগুলো একেবারে সবার শেষে সলভ করা, 5 মার্কের। পারলে পারলাম, না পারলে নেই। যারা এটা নিয়ে প্রথমে বসবে তারা কিন্তু অন্যান্য প্রশ্নের আনসার করার সময় পাবে না, সময় শেষ হয়ে যাবে। এরপরে 11 নম্বর প্রশ্ন ছিল, এক কথায় উত্তর দেন, 5 মার্কের। 9 + 3 × 4 ইকুয়াল কত। দেখেন এখানে প্রথমে গুণের কাজ করতে হবে। এই সকল রাশির মধ্যে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। ওকে, প্রথমে গুণের কাজ করব আমরা। 3 × 4 কত, 12। এই যে 3 × 4 12 লিখবো, আর থাকে কত এখানে 9। 9 আর 12 যোগ করলে হয় 21। 1 ডেকামিটার সমান কত মিলিমিটার। 1 ডেকামিটার সমান হলো 10,000 মিলিমিটার। কিভাবে, 10 × 1000 মিলিমিটার গুণ করলে হবে কত, 10,000 মিলিমিটার। 71 ভাগ 0, 71কে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা কি হবে, সমান কত হবে। এটা অসংজ্ঞায়িত থাকবে, মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটার উত্তর হয় অসংজ্ঞায়িত
বা নির্ণয় করা যায় না, সংজ্ঞা করা যায় না। সেম 0/28 ইকুয়াল কত? এটার উত্তরও সেম 0। তাহলে হ্যাঁ, এরপরেরটা কি? একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, দেখেন এখানে প্রথম প্রশ্নেই বলা হয়েছে যে 71/0। 71/0 এটা আমরা ক্যালকুলেটরে একটু দেখি। 71/0 সমান ক্যান নট ডিভাইড বাই 0, মানে 0 দিয়ে ভাগ করা পসিবল না, মানে এটা অসংজ্ঞায়িত। এখন পরবর্তী প্রশ্নে 0/28, 0/28 ইকুয়াল কত হয়? ইকুয়াল 0 হয়ে যায়। মানে প্রথমে 0 দিয়ে যদি ভাগ করা হয় কোনো সংখ্যাকে, সেটার উত্তর হবে 0। আর কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয়, মানে পরবর্তীতে দ্বিতীয় সংখ্যাতে যদি ভাগের পরে যদি 0 থাকে, তাহলে সেটা অসংজ্ঞায়িত হবে। আর 0টা যদি আগে থাকে ভাগের, তাহলে সেটা হবে উত্তর 0। বুঝাইতে পারছি বিষয়টা? এরপরে দেখব আমরা 0.03, 0.07, 0. এই যে এই রাশিগুলার অঙ্ক কিভাবে, এটা কিভাবে দশমিকের অঙ্ক করতে হলে আমার জব সলিউশন অনেকগুলা ক্লাস আমি এখানে এই চ্যানেলে দেওয়া আছে, যেখানে দশমিকের অঙ্ক দেওয়া আছে। এটা সলিউশন করা একদম ইজি। প্রথমে গুণ করে ফেলতে হবে। 3 × 7 = 21, 21 একে 21, 3 × 7 = 21, 21 একে 21, 21 প্রথমে লিখে ফেলবো আমরা। লিখার পরে কি করতে হবে দেখেন, কয় সংখ্যার আগে দশমিক আছে? এখানে 1 2 3 4 5, 5 সংখ্যা আগে দশমিক। এখানে আছে 2 সংখ্যা 5, এখানে হলো 5টা, 6 7, তারপরে হলো 8 9। টোটাল উত্তরের আগে টোটাল 9 সংখ্যা আগে দশমিক। আবার বলছি, এখানে হলো 2 4 5, 5 6 7 8 9, টোটাল 9 সংখ্যা আগে দশমিক। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 সংখ্যা আগে দশমিক দিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। একদম ইজি, বুঝলে একেবারে সহজ। এরপরে হলো 12 নম্বর প্রশ্ন। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? স্পিকারের অনুমতি ছাড়া 90 দিন তিনি বাইরে থাকতে পারে, অর্থাৎ টোটাল 3 মাস তিনি বাইরে থাকতে পারবেন। এই প্রশ্নটাও হুবহু কমন ছিল। মুক্তিযুদ্ধকালীন 10 নম্বর সেক্টর কোনটা ছিল? আমার এই চ্যানেলে জব সলিউশনের অনেক ক্লাসে আমি এই 10 নম্বর সেক্টর নিয়ে অনেক আলোচনা করছি। এই প্রশ্নটাও হুবহু কমন ছিল। নৌ সেক্টর ছিল 10 নম্বর সেক্টরে। আচ্ছা, আজকের এই সলিউশনের ক্লাসে আপনাদেরকে কোনো কুইজ দেওয়া হয়নি। একটা কুইজ দিলাম, সেটা হলো মুক্তিযুদ্ধকালীন 10 নম্বর সেক্টরে একটা কুইজ দিলাম। কুইজটা হলো মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টর ছিল, 11টা সেক্টরের মধ্যে কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? এটা হলো আজকের এই জব সলিউশনের ক্লাসের আপনাদের জন্য কুইজ। সবাই অংশগ্রহণ করবেন। এরপরে প্রশ্ন হলো বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট কবে চালু হয়? এটাও কমন ছিল। এটা 1991 সালে জুলাই মাসের 1 তারিখে। ভালো করে শিখে নেন, যে কোনো পরীক্ষাতে পরবর্তীতে কমন পাবেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে বিধানাবলী উল্লেখ আছে? অনুচ্ছেদ 81-তে এটা উল্লেখ আছে। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী অনুচ্ছেদ 81-তে উল্লেখ আছে। বনফুল ছদ্মনামে কে লিখতেন? বলাই চাঁদ মুখোপাধ্যায়। এটাও কমন ছিল। তারপরে হলো বারডেমের পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। বানানটা একটু কঠিন আছে, যদি বারবার খাতায় এটা লিখেন বা প্র্যাকটিস করেন মুখস্থ হয়ে যাবে। লিখিত যে কোনো পরীক্ষাতে পরবর্তীতে কমন পাবেন এটা। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কি? এটার নাম হলো বিগ ব্যান। ইংরেজি বানানটা হলো এভাবে BIGBEN, বিগ ব্যান। মৌরিতানিয়ার রাজধানীর নাম কি? এই প্রশ্নটা কমন ছিল। এটার নাম হলো নোয়াকচট। ইংরেজি বানান NOUSKCHOTT, নোয়াকচট। নোয়াকস্ট বা নোয়াকচট যেটাই বলেন। কম্পিউটার বাগ কি?
কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের এক ধরনের ত্রুটি যা কম্পিউটারের অনাকাঙ্ক্ষিত ফলাফল বা আচরণ প্রদর্শন করে। হো চি মিন সিটি বন্দরটি কোন দেশের? এটা ভিয়েতনামের বন্দর। ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভালো করে এটা শিখে রাখেন, যে কোনো কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষাতে এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। কোয়াডের সদস্য রাষ্ট্র কারা? কোয়াডের সদস্য রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। 4টা দেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত। টি-20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। ম্যাগনা কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটা ঐতিহাসিক দলিল, যেটা 1215 সালের 15 জুন স্বাক্ষরিত হয়। এই ম্যাগনা কার্টা এটা ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল বা সংবিধানকে এটা পরবর্তীতে সাংবিধানিক শাসনে এটা সূচনা বলা যেতে পারে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত প্রশ্নের সমাধানের এই ক্লাসটা এই পর্যন্ত যারা যারা দেখছেন কমেন্টে ইয়েস লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিতেছেন। যারা যারা ইয়েস লিখবেন তারাই পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিতেছেন। আর সিরিয়াসলি প্রস্তুতি নিলে ফলাফল কিন্তু পরীক্ষার হলে যখন লিখতে বসবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো শেষমেশ আমি বলে দিচ্ছি, যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য 70 থেকে 90% কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেব। সেজন্য চার্জ প্রযোজ্য। আমার এই সাজেশনগুলো আমি নিজে তৈরি করি পরীক্ষার জন্য, আর অ্যানালাইসিস করে তৈরি করা এই সাজেশনগুলো আমার পরামর্শ মোতাবেক যদি ফলো করতে পারেন তাহলে পরীক্ষাতে আপনি আশা করি 70 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, নইলে পরবর্তী জব সলিউশনের ভিডিও ক্লাস আপনি মিস করে যাবেন, ভিডিও আপনার কাছে যাবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।